হান্টা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়লেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO। সংস্থাটি বলছে জনস্বাস্থ্যের জন্য বর্তমানে ঝুঁকি নিম্ন পর্যায়ে রয়েছে এবং এটি কোভিড-19 ধরনের মহামারী নয়। একটি জাহাজে ভাইরাসটির প্রাদুর্ভাব এবং একাধিক দেশে সংক্রমণ শনাক্ত হওয়ার পর উদ্বেগ বাড়লেও WHO জোর দিয়ে বলছে আতঙ্ক নয় বরং সতর্ক থাকাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আটলান্টিক মহাসাগরে অবস্থানরত MV হন্ডিয়াস নামের একটি বিলাসবহুল প্রমোত্তরীতে প্রাণঘাতী হান্টা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO জানিয়েছে জাহাজটিতে অবস্থানরত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত 5 জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এরই মধ্যে মারা গেছেন 3 জন যাত্রী। মৃতদের মধ্যে রয়েছেন এক ডাচ দম্পতি এবং একজন জার্মান নাগরিক। এপির প্রতিবেদনে জানানো হয়েছে, আর্জেন্টিনা ছাড়ার আগে দেশটির উসুয়াইয়া শহরে একটি ভ্রমণে অংশ নেওয়ার সময় ডাচ দম্পতি সম্ভবত ভাইরাস বহনকারী ইঁদুরের সংস্পর্শে এসেছিলেন। WHOর এপিডেমিক অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ারনেস অ্যান্ড প্রিভেনশন বিভাগের ডিরেক্টর ডক্টর মারিয়া ভ্যান খ্যারকোভে জানিয়েছেন, সাধারণত ইঁদুরের লালা, মল কিংবা মূত্রের মাধ্যমে হান্টা ভাইরাস ছড়ায়। তবে সংস্থাটি আশঙ্কা করছে ভাইরাসটির বিশেষ অ্যান্ডিস ভ্যারিয়েন্ট মানুষ থেকে মানুষও সংক্রমিত হতে পারে। জাহাজটির প্রায় 150 জন যাত্রীকে নিজ নিজ কেবিনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের জন্য আলাদাভাবে খাবার সরবরাহ করা হচ্ছে। এছাড়া অসুস্থ কয়েকজন যাত্রীকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টার ও ছোট নৌকার মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, লক্ষণ প্রকাশের সময়কাল সর্বোচ্চ 8 সপ্তাহ পর্যন্ত হতে পারে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জাহাজটিকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে যাতে নতুন করে সংক্রমণ ছড়িয়ে না পড়ে। যাত্রীদের মধ্যে উদ্বেগ থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্ট দেশগুলোর স্বাস্থ্য বিভাগ। এদিকে জর্জিয়ার 2 বাসিন্দাকে সন্দেহজনক হিসেবে নিবিড় স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনার হেলথ ডিপার্টমেন্টও ওই ক্রুজে ভ্রমণকারী বাসিন্দাদের পর্যবেক্ষণে রেখেছে। জরুরি সংবাদ সম্মেলনে WHOর প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়েসুস জানিয়েছেন, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ জাহাজটিকে ক্যানারি দ্বীপপুঞ্জে ফেরার অনুমতি দিয়েছেন। তিনি জানান, WHOর একজন বিশেষজ্ঞ এবং নেদারল্যান্ডসের চিকিৎসক দল জাহাজে উঠে যাত্রীদের স্বাস্থ্যের উপর নজরদারি করছেন। তবে ইঁদুরবাহিত এই ভাইরাসটি খুব সীমিত আকারে মানুষ থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে উল্লেখ করে জনস্বাস্থ্যের ঝুঁকি কম বলে জানান গ্যাব্রিয়েসুস। ইরানের হামলার জবাবে পাল্টা সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড। বৃহস্পতিবার সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলার পর বিমান ও ক্ষেপণাস্ত্র দিয়ে জবাব দেওয়া হয়েছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, আমেরিকাই আগে ইরানের তেলবাহী জাহাজে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমেরিকান ডেস্ট্রয়ার নিরাপদ থাকলেও ইরানি বাহিনীর ব্যাপক ক্ষতি হয়েছে। মাসব্যাপী চলমান একটি ভয়ঙ্কর যুদ্ধবিরতির মধ্যেই বৃহস্পতিবার ইরানের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়েছে আমেরিকা। বৃহস্পতিবার সেন্টকম এক বিবৃতিতে জানায়, উস্কানিমূলক ইরানি হামলার জবাবে এই প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ওমান উপসাগরে যাওয়ার পথে তাদের 3টি ডেস্ট্রয়ার ট্রাক্সটান, পেরালটা এবং মেইসন লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালে তারা পাল্টা ব্যবস্থা নেয়। এই অভিযানে পেন্টাগন ইরানের ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র ও কমান্ড সেন্টার সহ বেশ কিছু কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। তবে বিবৃতিতে দাবি করা হয়, সেন্টকম উত্তেজনা বাড়াতে চায় না, কেবল আত্মরক্ষার্থে এই পদক্ষেপ। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বৃহস্পতিবার এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, হরমুজ প্রণালীতে আমেরিকান বাহিনীর একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে তেহরান। তাদের দাবি, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মুখে ওই এলাকায় অবস্থানরত শত্রু ইউনিটগুলো ক্ষতিগ্রস্ত হয়ে পিছু হাঁটতে বাধ্য হয়েছে। কিশম দ্বীপের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, আগ্রাসী আমেরিকান সামরিক বাহিনী একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করার পর হরমুজ প্রণালী
সীমান্তবর্তীকালী এলাকায় থাকা শত্রু ইউনিটগুলো ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার পর তারা পালিয়ে যেতে বাধ্য হয়। এই হামলার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালের এক পোস্টে জানান, আমেরিকার নৌবাহিনীর 3টি ডেস্ট্রয়ার হামলার মুখে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। তিনি আরো লেখেন, আমেরিকার ডেস্ট্রয়ারগুলোর কোনো ক্ষতি না হলেও ইরানি আক্রমণকারীদের ভয়াবহ ক্ষতি করা হয়েছে। ইরান যদি দ্রুত চুক্তিতে সই না করে তবে ভবিষ্যতে তাদের আরো অনেক বেশি কঠোরভাবে এবং অনেক বেশি হিংস্রভাবে পরাস্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এদিকে উত্তেজনার রেশ ছড়িয়ে পড়েছে তেহরানের আকাশেও। আল জাজিরার প্রতিনিধি আলমিদাদ আল রাহিদ জানান, হরমুজ প্রণালীতে সংঘাতের জেরে ইরানের রাজধানীতে বিমান হামলার সাইরেন শোনা গেছে। এক ইরানি সামরিক কর্মকর্তার বরাত দিয়ে তিনি জানান, আইআরজিসি নেভির সাথে যোগাযোগ করে পারমিট নিয়ে তবেই নিরাপদে হরমুজ পার হতে হবে। ইরানের বিভিন্ন স্থানে এই পাল্টাপাল্টি হামলার বিষয়ে হোয়াইট হাউসের আনুষ্ঠানিক অবস্থান এখনো অস্পষ্ট। আল জাজিরার হোয়াইট হাউস প্রতিনিধি কিম্বার হেলকের জানান, সেন্টকম এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি। হরমুজ প্রণালীতে ইরানের হামলা ও মাইন স্থাপন বন্ধে নিরাপত্তা পরিষদে উত্থাপিত খসড়া প্রস্তাবের পক্ষে বিশ্ব সম্প্রদায়ের জোরালো সমর্থন চেয়েছেন জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়ালজ। উপসাগরীয় দেশগুলো সমর্থিত আমেরিকা ও বাহরাইনের এই প্রস্তাবে হরমুজ প্রণালীতে একটি মানবিক করিডোর চালু করারও দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মাইক ওয়ালজ অভিযোগ করেন, আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে তেহরান বিশ্ব বাণিজ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। অন্যদিকে আমেরিকার এই প্রস্তাবকে উস্কানিমূলক এবং একপাক্ষিক বলে প্রত্যাখ্যান করেছে ইরান। হরমুজ প্রণালীতে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে আমেরিকা ও বাহরাইন। সৌদি আরব, ইউএই, কাতার এবং কুয়েত সমর্থিত এই প্রস্তাবে হরমুজ প্রণালীতে ইরানের হামলা, মাইন স্থাপন এবং টোল আদায় বন্ধের দাবি জানানো হয়। পাশাপাশি হরমুজে একটি মানবিক করিডোর চালুর আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার প্রস্তাবের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতিসংঘে বাহরাইনের রাষ্ট্রদূত জামাল ফারিস আল রোয়াই বলেন, হরমুজে মাইন স্থাপন ও টোল আদায় আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। We look forward to working constructively with all Council's members in the days ahead to finalize this text. আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়ালজ অভিযোগ করেন, তেহরান আন্তর্জাতিক নিয়মের তোয়াক্কা না করে বিশ্ব বাণিজ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। Of worldwide stability and commerce, and those who abuse it or seek to throw it out are setting a very, very dangerous precedent. তাদের প্রস্তাবের বিরোধিতাকারীদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে আন্তর্জাতিক জলপথের নিরাপত্তায় সব দেশের স্পষ্ট অবস্থান দাবি করেন তিনি। And we have to ask ourselves, if a country chooses to oppose such a simple proposition, do they really want peace? নিরাপত্তা পরিষদকে নিজের দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে আমেরিকা ও তার মিত্রদের অটল অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন ওয়ালজ। And we're choosing to stand with the freedom of navigation, we're choosing to stand with international law, we're choosing to stand with our partners. ইউনাইটেড আরব আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ ইসা আবু সাহাব বলেন, ইরানের এই প্রস্তাবের শর্তগুলো মানতে বাধ্য করতে হবে নিরাপত্তা পরিষদকে। হরমুজ প্রণালী উন্মুক্ত রাখাকে বৈশ্বিক দায়িত্ব উল্লেখ করে নিরাপত্তা পরিষদের সব সদস্যকে প্রস্তাবের সমর্থনের আহ্বান জানান কাতারের রাষ্ট্রদূত আলিয়া আহমেদ সাইফ আল থানি। কুয়েতের রাষ্ট্রদূত তারেক আল বানাই সতর্ক করেন, হরমুজে অস্থিরতা খাদ্য ও ওষুধের মতো নিত্যপণ্যের সরবরাহকেও বাধাগ্রস্ত করছে। অন্যদিকে আমেরিকার এই প্রস্তাবকে উস্কানিমূলক ও একপাক্ষিক বলে প্রত্যাখ্যান করেছে ইরান। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি দাবি করেন, আমেরিকার অবৈধ অবরোধ ও সামরিক আগ্রাসনই বর্তমান সংকটের মূল কারণ এবং এই প্রস্তাবটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। The United States and the Kingdom of Bahrain has jointly tabled a deeply flawed, one-sided and politically motivated draft resolution on the situation in around the Strait of Hormuz. এদিকে বুধবার রেড সিতে ফ্রান্সের বিমানবাহী রণতরী শার্ল দ্য গল মোতায়েন করা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জো নোয়েল ব্যারট জানান, সম্ভাব্য প্রতিরক্ষা মিশনে অংশ নিতেই রণতরীটিকে হরমুজ প্রণালীর আরো কাছে মোতায়েন করা হয়েছে। Dès que le calme sera revenu, bien cette mission puisse se déployer au bénéfice, je veux le dire, pas uniquement de la France, pas uniquement de l'Europe, mais de l'ensemble du monde qui attend
বৈশ্বিক জ্বালানি সরবরাহের এই নৌপথটি অবরুদ্ধ থাকলে ইরানের ওপর থেকে কোনো নিষেধাজ্ঞাই তোলা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। Que la moindre sanction puisse être levée tant qu'un détroit comme celui de d'Ormuz sera bloqué. বিলাসবহুল গয়নার দুনিয়ায় নতুন করে আলোড়ন তুলেছে বিরল এক গাঢ় উজ্জ্বল নীল ডায়মন্ড। 6 ক্যারেটের এই মূল্যবান হীরাকে বিশ্বের অন্যতম নিখুঁত ডায়মন্ড হিসেবে দেখা হচ্ছে। আগামী সপ্তাহে সুইজারল্যান্ডের জেনিভায় নিলামে উঠছে এটি, যেখানে দাম উঠতে পারে প্রায় $12 মিলিয়ন। একই নিলামে থাকছে পপ তারকা রিয়ানা ডিজাইন করা বিশেষ জুয়েলারি সেটও। Some of the highlights of the sale that we have coming up is this incredible fancy vivid blue diamond ring. The diamond is fancy vivid blue, like I said, it's internally flawless. It's 6 carats in weight and it has no fluorescence. It's a practically perfect stone and the vibrancy of the color is really, really strong. আগামী সপ্তাহে জেনিভার ম্যান্ডারিন হোটেলে বসন্তকালীন নিলামের আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক নিলামকারী প্রতিষ্ঠান সথবিস। আসন্ন এই নিলামের অন্যতম আকর্ষণ 6 ক্যারেট ওজনের এই ফ্যান্সি ভিভিড ব্লু ডায়মন্ড রিং। সথবিস জেনিভার ম্যাগনিফিসেন্ট জুয়েলস সেলসের প্রধান জেসিকা ওয়াইন্ডহামের মতে এটি একটি নিখুঁত হীরা। এতে অতিরিক্ত উজ্জ্বলতা নেই, এমনকি ভেতরেও নেই কোনো দাগ। It's rare in itself to have a diamond that has enough strength of color to be graded as a fancy vivid blue diamond. Rarer still for that diamond to have no inclusions on the inside, so it's internally flawless. And then for it to have no other characteristics such as fluorescence. This is free from fluorescence. And the colored diamond market is incredibly discerning, and if you can have that strength of color along with the freedom from inclusions, it makes it incredibly rare. And what's nice about this as well is that at 6 carats we find that a very wearable size, and it's estimated at 7,200,000 francs. সাউথ আফ্রিকার কালিনান খনি থেকে সংগৃহীত ডায়মন্ডটির রং এবং স্বচ্ছতার অসাধারণ সমন্বয় একে বর্তমানে বাজারে অত্যন্ত দুর্লভ করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন এত শক্তিশালী নীল রঙের হীরা পৃথিবীতেই খুবই বিরল, তাই নিলামকারীদের আশা এই হীরার দাম উঠতে পারে প্রায় $12 মিলিয়ন পর্যন্ত। On the red carpet at Cannes in 2017, which she paired with a blue Dior gown. And what's really nice about this is that it marked the 20th anniversary of Chopard's partnership with the Cannes Film Festival. এই নিলামে ব্লু ডায়মন্ডটির পাশাপাশি আকর্ষণের কেন্দ্রে রয়েছে জনপ্রিয় পপ তারকা রিয়ানার ডিজাইন করা বিশেষ একটি জুয়েলারি সেটও। রিয়ানা লাভস চপার শিরোনামের এই সংগ্রহটি 2017 সালে কান চলচ্চিত্র উৎসবের 70তম বর্ষপূর্তি উপলক্ষে সুইস বিলাসী অ্যাক্সেসরিজ প্রতিষ্ঠান চপার্ডের সাথে যৌথভাবে তৈরি করা হয়েছিল। বিশেষ এই জুয়েলারি সেটটি এবং বিরল নীল হীরাটি বিশ্বজুড়ে ধনী সংগ্রাহকদের নজর কাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দক্ষিণ ইরাকের চিবাইশ জলাভূমিতে আবারও চলতে শুরু করেছে নৌকা। পানিতে নামছে মহিষের পাল। কয়েক বছর আগেও যেখানে ছিল শুধু শুকনো মাটি, সেখানে এখন দেখা মিলছে সবুজ ঘাস আর পানি ভরা খাল। কিছুদিন আগে আমাদের সব গবাদি পশু মারা গিয়েছিল, কোথাও পানি ছিল না। খরার কারণে মানুষ এলাকা ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু এবছর রহমতের পানি ফিরে এসেছে। এখন পশুগুলো ভালো আছে, মানুষও ফিরে এসেছে, তবে আমরা আরো বেশি পানি চাই। ভারী শীতকালীন বৃষ্টিতে জলাধারগুলোতে পানির পরিমাণ বেড়েছে, ফলে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী থেকে জলাভূমিতে বাড়তি পানি ছাড়তে পেরেছে ইরাক সরকার। এতে ধীরে ধীরে ফিরে আসছে প্রাণবৈচিত্র্য। 2021 থেকে 2025 সাল পর্যন্ত এই এলাকা পুরোপুরি শুকিয়ে গিয়েছিল। নৌকা চলতো না, গবাদি পশুর জন্য কোনো ঘাসও ছিল না, সবাই এলাকা ছেড়ে চলে গিয়েছিল। এখন ইউফ্রেটিস নদী থেকে পানি ছাড় এবং ভারী বৃষ্টির কারণে মানুষ আবার ফিরছে, সবুজ ঘাসও ফিরে এসেছে। বিশেষজ্ঞদের মতে গত 5 বছরে জলাভূমির পানিতে ডুবে থাকা এলাকার হার ছিল মাত্র 8%, এখন তা বেড়ে 32 থেকে 36% পৌঁছেছে। মাছ, জলজ উদ্ভিদ আর নলখাগড়ার সংখ্যা বাড়তে শুরু করেছে। ইরাকের এই জলাভূমিগুলো 1000 বছরের পুরনো। একসময় প্রায় 9500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল এগুলো। 1990-এর দশকে সাদ্দাম হোসেনের আমলে ব্যাপকভাবে শুকিয়ে যায় এসব অঞ্চল। পরে 2003 সালের পর ধীরে ধীরে আবারও পানি ফিরিয়ে আনে সরকার।
এবছর প্রচুর পরিমাণে পানি প্রবাহ, উন্নত পানি ব্যবস্থাপনা এবং বেশি বৃষ্টিপাতের কারণে জলাধারগুলোতে পানি বেড়েছে। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীতেও প্রবাহ বেড়েছে। এর ফলে জলাভূমিগুলোতে ভালো পরিমাণ পানি পৌঁছেছে এবং পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। খরার ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি, তবে বহু বছর পর আবারও পানিতে ভরছে ইরাকের ঐতিহাসিক জলাভূমি। আর সেই পানির সঙ্গেই ফিরছে মানুষের জীবন, জীবিকা ও হারিয়ে যেতে বসা ঐতিহ্য। গাজায় যুদ্ধবিরতি এখন শুধুই একটি কাগজে চুক্তি, যার কোনো প্রকার বাস্তবায়নই দেখছে না গাজাবাসী। একের পর এক হামলায় বাড়ছে লাশের সারি। বৃহস্পতিবার গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি পুলিশ পোস্টে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 3 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এবং হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছে। হামাস নেতৃত্বের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার চেষ্টা করছে দখলদাররা, যারা বিভিন্ন পক্ষের সঙ্গে এই আলোচনা পরিচালনা করেছে রাজনৈতিক অবস্থান আদায়ের জন্য। আমরা বলছি, নেতাদের এবং তাদের সন্তানদের লক্ষ্য করে চালানো এই পুনরাবৃত্ত নীতি আমাদের জনগণ, হামাস নেতৃত্ব কিংবা আলোচক দলের কাছ থেকে কোনো রাজনৈতিক অবস্থান আদায় করতে পারবে না। আমরা আমাদের জনগণের স্বাধীনতা, মুক্তি এবং ফিরে যাওয়ার বৈধ অধিকারের দাবিতে অটল থাকব। এ ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স জানিয়েছে গাজায় হামাস পরিচালিত পুলিশ বাহিনীর ওপর ইসরায়েল হামলা জোরদার করেছে। ইসরায়েলের দাবি, গোষ্ঠীটি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ শক্তিশালী করতে ওই পুলিশ বাহিনীকে ব্যবহার করছে। এদিকে হামাসের চিফ নেগোশিয়েটর খলিল আল হাইয়ার ছেলে আজ্জাম আল হাইয়ার ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার গাজা সিটিতে তার জানাজায় অংশ নেন শতাধিক প্যালেস্টিনিয়ান। হামাসের কর্তৃপক্ষ জানায়, বুধবার রাতে ইসরায়েলি বিমান হামলায় আহত হওয়ার পর বৃহস্পতিবার মারা যান আজ্জাম আল হাইয়া। হামাসের মুখপাত্র হাজেম কাশেম বলেন, ডক্টর খলিল আল হাইয়ার চতুর্থ ছেলেকে হত্যা করা প্যালেস্টাইন জনগণের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের ধারাবাহিক অপরাধের নতুন সংযোজন। আমরা রাস্তায় বসেছিলাম, হঠাৎ ভয়াবহ বোমা বর্ষণ শুরু হয়। আমরা বুঝতেই পারিনি কি ঘটছে। পরে দেখি এখানে তরুণরা হামলার শিকার হয়েছে, কিন্তু আমার বিশ্বাস তারা কোনো কর্মকাণ্ডে জড়িত ছিল না। পুরো এলাকা জুড়ে তাঁবু রয়েছে, কিন্তু কোথাও নিরাপত্তা নেই। নিরস্ত্র মানুষদেরকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে। 7 সন্তানের বাবা খলিল আল হাইয়া এর আগেও একাধিক ইসরায়েলি হত্যা চেষ্টা থেকে বেঁচে গেছেন। গত বছর দোহায় হামাস নেতৃত্বকে লক্ষ্য করে চালানো এক হামলায় তার আরেক ছেলে নিহত হলেও তিনি বেঁচে যান। এছাড়া 2008 ও 2014 সালে গাজায় চালানো পৃথক হামলায় তার আরও 2 ছেলে নিহত হয়েছিল। এবারের হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এপ্রিলের মাঝামাঝি সময়ে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এই প্রথম বৈরুতের আকাশ কেঁপে উঠল ইসরায়েলি মিসাইলের শব্দে। বুধবার সন্ধ্যায় একটি ইসরায়েলি যুদ্ধজাহাজ থেকে দক্ষিণ শহরতলির হারেত হরিক এলাকার একটি আবাসিক অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে 3টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পরপরই সেখানে উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেখা গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, এই হামলার মূল লক্ষ্য ছিল হিজবুল্লাহর এলিট রেদওয়ান ফোর্সের কমান্ডার মালকি ব্লুথ। ইসরায়েলের দাবি, ব্লুথ ইসরায়েলি বসতিতে হামলায় ও সেনাদের লক্ষ্যবস্তু করার জন্য দায়ী ছিলেন। ইসরায়েলি গোয়েন্দাদের বিশ্বাস, আমেরিকার সাথে সমন্বয় করে চালানো এই হামলায় কমান্ডার ব্লুথ নিহত হয়েছেন। যদিও হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। গত 16 এপ্রিল মধ্যরাতে শুরু হওয়া এবং পরবর্তীতে 3 সপ্তাহ বাড়ানো যুদ্ধবিরতি এখন চরম হুমকির মুখে। বৈরুত ছাড়াও বুধবার দক্ষিণ ও পূর্ব লেবাননের নাবাতিয়ে, সাকসাকিয়ে, হাব্বুস ও জেল্লায়া সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় একজন মেয়র ও তার পরিবারের 3 সদস্য সহ অন্তত 17 জন নিহত হয়েছেন। পাল্টা ব্যবস্থা হিসেবে হিজবুল্লাহ ও ইসরায়েলি সামরিক যান লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত 2 মার্চ থেকে 6 মে পর্যন্ত এই সংঘাত এ পর্যন্ত 2715 লেবানিজের প্রাণ কেড়ে নিয়েছে। সংঘাতের মধ্যেই লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জানিয়েছেন, ইসরায়েলের সাথে স্বাভাবিকীকরণ নয়, বরং তারা শান্তি চান, যার ভিত্তি হবে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার। আগামী 14 ও 15 মে ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে 3য় দফা শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে।
রোমানিয়া সরকার দেশটিতে অবৈধভাবে অবস্থানরত নন ইইউ বিদেশি কর্মীদের জন্য শর্ত সাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ সৃষ্টি করেছে। নতুন এই নিয়মের ফলে অবৈধভাবে অবস্থানরত বহু বাংলাদেশি কর্মী তাদের অবস্থান বৈধ করার সুযোগ পাবেন। ইতোমধ্যে অবৈধ হয়ে যাওয়া কর্মীদের আইন কার্যকর হওয়ার 60 দিনের মধ্যে রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই বিশেষ সুযোগ আগামী 31 ডিসেম্বর 2026 পর্যন্ত কার্যকর থাকবে। গত 23 এপ্রিল জারি করা অধ্যাদেশ নম্বর 32 অনুযায়ী রোমানিয়ায় অবৈধভাবে অবস্থানরত নন ইইউ বিদেশি নাগরিকদের জন্য শর্ত সাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়, যা 27 এপ্রিল অফিসিয়াল গেজেটে প্রকাশিত হয়েছে। নতুন এই নিয়মের ফলে অবৈধভাবে অবস্থানরত বহু বাংলাদেশি কর্মী তাদের অবস্থান বৈধ করার সুযোগ পাবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, অনেক কর্মী ওয়ার্ক ভিসায় রোমানিয়া প্রবেশ করলেও নিয়োগকর্তাদের কাছ থেকে কাজ না পাওয়া বা নির্ধারিত 90 দিনের মধ্যে নতুন চাকরি খুঁজে না পাওয়ার কারণে অবৈধ হয়ে পড়েন। এছাড়া কিছু ক্ষেত্রে নিয়োগকর্তা কর্মীদের বেতন থেকে কর কেটে নিলেও তার সরকারে জমা না দেওয়া বা সময় মতো টিআরসি আবেদন সম্পন্ন না করার কারণেও কর্মীরা জটিলতায় পড়েন। নতুন বিধান অনুযায়ী ইতোমধ্যে অবৈধ হয়ে যাওয়া কর্মীদের আইন কার্যকর হওয়ার 60 দিনের মধ্যে রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। পাশাপাশি একটি নতুন বৈধ নিয়োগকর্তা খুঁজে নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে এবং পরে টিআরসি কার্ডের জন্য আবেদন করতে হবে। তবে যেসব ব্যক্তি ইতোমধ্যে রিটার্ন ডিসিশন পেয়েছেন অথবা অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছেন তারা এই সুবিধার আওতায় পড়বেন না। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এই বিশেষ সুযোগ আগামী 31 ডিসেম্বর 2026 পর্যন্ত কার্যকর থাকবে। এদিকে এ খবরে রোমানিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা রোমানিয়া সরকারকে ধন্যবাদ জানিয়ে একই সঙ্গে বাংলাদেশ দূতাবাসের সহায়তা কামনা করেছেন। ধন্যবাদ রোমানিয়ার সরকারকে এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষকে রোমানিয়াতে বসবাসরত অবৈধ অভিবাসীদেরকে বৈধকরণের সুযোগ করে দেওয়ার জন্য। রোমানিয়াতে অবৈধ অভিবাসীদের বৈধকরণের যে সিদ্ধান্ত রোমানিয়া সরকার নিয়েছে সেই সিদ্ধান্তের উপরে আমি একজন বাংলাদেশি হিসেবে আমি রোমানিয়া সরকারকে কৃতজ্ঞতা এমনকি ধন্যবাদ জানাই। রোমানিয়ান সরকারকে অসংখ্য ধন্যবাদ। রোমানিয়াতে বাংলাদেশি যারা অবৈধ অভিবাসী আছে তাদেরকে বৈধকরণের সুযোগ দেওয়ার জন্য। রোমানিয়ান প্রধানমন্ত্রী আমি তাকে অত্যন্ত সাধুবাদ জানাই এই মর্মে যে বাংলাদেশের অধিকাংশ মানুষ এবং এশিয়ান অধিকাংশ মানুষ রোমানিয়াতে অবৈধভাবে অবস্থান করতেছে, তবে পক্ষান্তরে এখন তাদেরকে বৈধ হওয়ার সুযোগ সুবিধা দিচ্ছে। তো এটা পর্যায়ক্রমে চালু হবে এবং 2026 সালে এটা ডিসেম্বরে শেষ হয়ে যাবে। রোমানিয়ান সরকারকে ধন্যবাদ, কজ এই দেশে অনেক ইনলিগাল মানুষ থাকে, কোম্পানির কারণে ইনলিগাল হয়ে যায়, এগুলারে আবার বৈধ করার সুযোগ দিছে। রোমানিয়াতে অবৈধ বাংলাদেশিদের বৈধতার যে সুযোগটা দিয়েছে এজন্য রোমানিয়ার সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। বুখারেস্ট ভিত্তিক মানবাধিকার সংস্থা সেন্টার ফর লিগ্যাল রিসোর্সের প্রতিনিধি জর্জিয়ানা বাদাস্কু বলেন, গত কয়েক মাস ধরে তারা অবৈধ অভিবাসীদের বৈধতার সুযোগ দেওয়ার জন্য রোমানিয়ান সরকারের কাছে অনুরোধ জানিয়ে আসছিলেন। অনেক অভিবাসী তাদের নিজেদের দোষে নয় বরং নিয়োগকর্তা বা প্রশাসনিক জটিলতার কারণে অবৈধ হয়ে পড়েছেন। তাদের জন্য একটি মানবিক সমাধান প্রয়োজন ছিল। For over 6 months now, we have been asking the Romanian state to take some measures regarding people who entered illegal stay. And I'm speaking about migrant workers from non-EU countries such as Bangladesh, Nepal, Sri Lanka, Pakistan, and so on. At CLR, we have been documenting cases of people who entered illegal stay, but not because of their fault, but rather by the fault of the employer, the agency, or even the Romanian state authorities. তবে যাদের বিরুদ্ধে ইতিমধ্যে দেশ ত্যাগের নির্দেশ জারি হয়েছে তাদের এই সুবিধার আওতায় আনা হয়নি বলে জানান তিনি। বিশেষজ্ঞদের মতে এটি একটি ইতিবাচক উদ্যোগ হলেও ভবিষ্যতে অভিবাসন ব্যবস্থায় আরও সংস্কারের প্রয়োজন রয়েছে। যদিও এ বিষয়ে যোগাযোগ করা হলে দূতাবাসের কেউ মন্তব্য করতে রাজি হননি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।